নমস্কার বন্ধুরা, গল্পকথক মিতার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজ আমার শ্রোতা বন্ধুদের জন্য আমি নিয়ে এসেছি গজেন্দ্র কুমার মিত্র রচিত একটি ছোট গল্প। আজ আমি আমার শ্রোতা বন্ধুদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্র রচিত অস্তগামী ছোট গল্পটি। শুরু করছি বন্ধুরা আমার আজকের পাঠ। প্রায় 21 বছর পরে স্বামী স্ত্রীর দেখা হলো। বলতে গেলে একই শহরে বাস করে ওরা, তবু যে দেখা হয়নি তার কারণ দুজনের দুরকম অবস্থা। স্ত্রী শৈবলিনী গাড়ি চড়ে বেড়ায়, স্বামী ভূপাল চক্রবর্তীকে হেঁটে আপিস করতে হয়। আজ এই যে দেখা হলো সেটা নিতান্তই দৈব ঘটনা, নইলে এখনো স্ত্রীর হেঁটে চলাফেরা করার অবস্থা হয়নি। হয়তো বেশি দেরি নেই, তবে এখনো গাড়িখানা আছে, শুধু চালক হয়েছে পার্ট টাইম। হঠাৎই মনে হয়েছিল একবার কালীঘাটে গেলে কি হয়। অনেক দিন দেবদেবীর মন্দিরে যাওয়া কি পুজো দেওয়ার কথা ভাবেনি। আজ মনে হচ্ছে এটাই সান্ত্বনার একটা বড় পথ। জীবন যখন শুকায়ে যায় করুণা ধারায় এসো, গানটা বড় ভালো লাগে। কালীঘাটে গিয়ে গাড়ি রাখতে হলো অনেকটা দূরে, সেখান থেকেই হেঁটে যেতে হবে। একদিকে তথাকথিত পূজারীর দল আর একদিকে ভিক্ষার্থীর, তার মধ্যে দিয়েই কোনো মতে মাথা নিচু করে যাচ্ছে। আর ওদিক থেকে মাকে দর্শন করে ফিরছে ভূপাল। ওদের দুজনেরই মুখোমুখি ধাক্কা লাগবার কথা। প্রবল একদল যাত্রীর ধাক্কায় পিছিয়ে আসতেই হলো বলে সেটা আর হলো না। তবে দুজনেরই চোখাচোখি হলো, আর দুজনেই কেন কে জানে থমকে দাঁড়িয়ে গেল। মিনিট দুই বোকার মতো দাঁড়িয়ে থেকে ভূপালী প্রশ্ন করল, কেমন আছো? অগত্যা শৈবলিনীকে, এখন আর সে শৈবলিনী নয় যদিও, এ জগতে নতুন নামকরণ হয়েছে নীলিমা, উত্তর দিতে হলো, এই একরকম আছি, কিন্তু তোমার চেহারা খুব খারাপ হয়ে গেছে, চেনা শক্ত। ক্লান্ত হেসে ভূপাল বললে, আর কি, বয়স হচ্ছে না, তাছাড়া অভাবও খুব, সে তো তুমি জানোই। আর আলাপ করার সুযোগ ঘটল না। এত ধাক্কাধাক্কির মধ্যে এইটুকু কথাই যথেষ্ট। ভুলে যাবারই কথা, এতকাল তো ভুলেই ছিল, কিন্তু আজকের এই দেখা হওয়াটা কি যেন বলে ইংরেজিতে, আননার্ভিং। হ্যাঁ, তাই। চুল শুধু পাকেইনি, অনেক উঠেও গেছে। ভালো করে আঁচড়ালেও বোধ হয় সে দৈন্য আর ঢাকা যাবে না। কপালে অসংখ্য রেখা, বোধ হয় দাঁতও পড়েছে কিছু কিছু। গাল তোবড়া হয়ে গেছে, অথচ ওর এই দাঁতটাই ছিল সবচেয়ে লক্ষ্য করবার। অভাব তো বটেই, তখনও ছিল, এখন হয়তো আরও বেশি। পুজো দিতে বা দর্শন করতে এসেছে, এখানেও সেই সাদা খদ্দরের একটা কোট, আধ ময়লা, বোধ হয় আর কিছু নেই। এতটা অভাব অবশ্য ছিল না, শুরু হয়েছে বছর কতক আগে থেকে। যে ফার্মে ভূপাল কাজ করত, সে অফিস উঠে গেল হঠাৎ। শুধু তাই নয়, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটির টাকাও তারা নষ্ট করেছিল, তার জন্যে তাদের শাস্তি হলো, কিন্তু ভূপাল এক পয়সাও পেল না। তারপর বহু ঘুরে এই চাকরি পেয়েছে এক রঙের দোকানে। দোকান অবশ্য নাম করা, তবে তারা আর কত দিতে পারে। বাড়িতে 80 বছরের মা এখনো বেঁচে, ছোট বোন বিধবা হয়ে এসে ভূপালের ঘাড়েই পড়েছে একটা ছেলে নিয়ে। বাড়িটা অবশ্য নিজের, পুরনো পৈতৃক বাড়ি, তবে সেও তো সেই টালিগঞ্জে।
সেখান থেকে যাওয়া আসারও তো খরচা আছে। সেজন্যেই বোধ হয় ওই কোট পরা অবস্থায় এসেছে এখানেও। হঠাৎই খাপছাড়া ভাবে মনে হয় কথাটা, এটা ওর আপিসের পোশাক। একেবারে সকালে বেরিয়ে এসেছে, পুজো দিয়ে সোজা কর্মস্থলে যাবে। আশ্চর্য, খবর সব ওর কানে এসেছে, কেউ না কেউ আত্মীয়তা করে জানিয়ে গেছে। তাছাড়া আজও কিন্তু ওরা স্বামী স্ত্রী। ভূপাল ডিভোর্সের চেষ্টা করেনি, নীলিমারও সে গরজ হয়নি। আবার বিয়ে করার পথ খোলা রাখতেই তো বিবাহ বিচ্ছেদ। ওদের যখন সে ইচ্ছে নেই কারুরই, এত হাঙ্গামা করতে যাবে কেন? বাবা মায়ের সাধ্য মতোই বিয়ে দিয়েছিলেন তারা। বাবারও ব্যাংকের চাকরি। সে ব্যাংক যখন উঠে যায়, নীলিমার তখন 6 বছর বয়স। তারপর এটা ওটা নানা কাজ করে বাবা সংসার চালিয়েছেন। ছেলেদের শিক্ষা, বড় মেয়ের বিয়ে, তাতেই সর্বশান্ত হয়েছিলেন। শৈবলিনীর বিয়ের জন্য কিছুই রাখতে পারেননি। বাবা বলতেন, রূপও তো নেই, দেখ রূপের জোরে বিকোতে পারিস কি না। নইলে বাবা যেমন সাধ করে শৈবলিনী নাম রেখেছিলেন, তেমনি হয়তো তাকে বুড়ো একটা স্কুল মাস্টার দেখে বিয়ে দিতে হবে। তবু সে হিসেবে বিয়ে খুব খারাপ হয়নি, তা নীলিমাও মানতে বাধ্য। বিএসসি পাস, দেখতে মন্দ নয়, সচ্চরিত্র, ভদ্র স্বভাব, উপার্জন মাঝারি, কিন্তু একটা মাথা গোঁজার জায়গা আছে। আর কি চাই? তার যা অবস্থা, যা কিছু খরচ ধার করেই করতে হবে তাকে। মেয়ে রূপসী বলে তো কেউ বিনা পয়সায় নিয়ে গেল না। এই ছেলেটি ভূপাল, মাথার ওপর কেউ ছিল না, বাবা কাকা। নিজেই শ্বশুরের সঙ্গে কথা বলেছিল, উনি যা বলেছেন তাতেই রাজি হয়েছে। চুড়ি, হার আর কানের একটা কিছু, বরের আংটি, ঘড়ি, 2000 টাকা নগদ। রাজি হয়েছিল সাগ্রহেই, মেয়ে রূপের কথা ভেবেই। রূপে যে আগুন থাকে তা জানত না। মেয়েদের রূপের আগুন বহু রাজ্য রাজাকে পুড়িয়েছে, বহু বড় বড় যুদ্ধের কারণ হয়েছে। এসব পড়া ছিল, কিন্তু ভূপালের সে কথা মনে পড়েনি। প্রথমটা যে নীলিমাও অসুখী হয়েছিল, কি নিজেকে বঞ্চিত ভেবেছিল, তাও না। এমনকি বাসন মাজার ঠিকে ঝি না এলে শাশুড়ি বাসন মাজতে যাচ্ছেন দেখে সেই এগিয়ে গিয়ে বাসন মেজেছে। শাশুড়ি ধন্য ধন্য করেছেন পাড়ায়। ভূপাল সেদিন ভেবেছিল সে ধন্য, সে পূর্ণ। বছর 2 ঘর করেছে ওরা, ওদের অদৃষ্ট দুজনেরই। হঠাৎ একদিন নীলিমার মামা ধূমকেতুর মতো এসে হাজির হলেন ওদের বাড়িতে, অত দূরে। মামা যাকে বলে 7 হাট ঘোরা লোক, তাই। শৌখিন, সেকালের পড়ে যাওয়া ধনির ঘরের ছেলে। ওর সঙ্গে পরিচয় নেই, এমন গণ্যমান্য লোক খুব কমই আছে কলকাতায়। সর্বত্র যাতায়াত, লাট ভবন থেকে থিয়েটার, রেসকোর্স থেকে খেলার মাঠ, সর্বত্রই তাঁর বন্ধু বা চেনা লোক। তেমনি যাতায়াত সিনেমা থিয়েটার মহলেও। তিনি এসেই বললেন, শোন, আমি বেশিক্ষণ বসবো না, বেয়ানকে বল তিনি যেন আমাকে আপ্যায়ন করতে ব্যস্ত না হন। আমার এক ফ্রেন্ড ফিল্ম ডিরেক্টর, তাকে তোর ছবিটা দেখিয়েছিলুম। সে বলে, এ তো ঈশ্বর দত্ত ফটো ফেস, ফিল্মে নামছে না কেন? এখন তো ভদ্র ঘরের মেয়েরাই আসছেন, আসবার জন্য কিউ দিচ্ছেন বলাই উচিত। এই তো কাছাকাছি থাকেন আপনার ভাগ্নি, গাড়ি পাঠাবো, যাবেন আসবেন গাড়িতে। শুটিং তো দিনে, সন্ধ্যের মধ্যে বাড়ি পৌঁছে যাবেন। ওর শাশুড়ি আর স্বামীকে বুঝিয়ে বলুন, সংসারের তো অনেকটা সাশ্রয় হয়। যদি ওরা রাজি থাকেন তো জাস্ট একবার ভয়েসটা টেস্ট করিয়ে নেব। আমার তো মনে হয় প্রথম ছবিতেই হিট করবেন। প্রথমটা দুজনেই আপত্তি করেছিলেন,
ভূপাল, ভূপালের মা। কিন্তু মামার হাত পা নেড়ে থিয়েটারি ধরনের বক্তৃতায় রাজি হতে হলো। তিনি বললেন, যদি ভয়েস মিলে যায় একটু ট্রেনিং দিয়ে নিতে হবে। সে যদি উনি সঙ্গে কোনো সার্ভেন্ট ঝি বা অন্য কোনো লোক রাখতে চান, তার মাইনে ওরা দিতে রাজি আছেন। বোধহয় মামার কিছু পাওনা ছিল এতে, নীলিমার মনে হয়। নির্বন্ধ। ভয়েস মিলল। ট্রেনিংটাও খুব দ্রুত আয়ত্ত করল নীলিমা। ছবিও উঠল। ছবি অবশ্য ফ্লপ করল, কারণ ডিরেক্টর মাঝারি। তার ওপর নিজে এক গল্পের লেজের সঙ্গে আর এক গল্পের মাথা জুড়ে গল্প তৈরি করেছেন। টাকাও কম ছিল। ছবি ডুবলেও নীলিমা ডুবল না। লোক মুখে ওর আশ্চর্য অভিনয় দক্ষতা ও রূপের কথা শুনে বড় বড় ডিরেক্টর ছবি দেখতে এলেন। ফলে 1 সপ্তাহের মধ্যেই 3টে কন্ট্রাক্ট হলো, মেন রোলের কন্ট্রাক্ট। তখন ভূপালের মন্দ লাগেনি। একজন 10,000 অ্যাডভান্স দিলেন, দুজন 20,000 করে। নীলিমা 3খানা চেকই শাশুড়ির হাতে দিয়ে প্রণাম করল। তিনি কোলের মধ্যে টেনে নিয়ে চুমু খেলেন আর চেক 3টে ছেলেকে দিয়ে বললেন, যা, বৌমার নামে পোস্ট অফিসে একটা খাতা খুলে দে এই টাকা দিয়ে। পোস্ট অফিসে যে চেক নেয় না তা মাকে বুঝিয়ে দিয়ে একটা বড় ব্যাংকে টাকাটা জমা করে দিল ভূপাল। চেক বই নিয়ে সগৌরবে বাড়ি ফিরল নীলিমা। সেই শুরু হলো তার জয়যাত্রা। ছবি যে সব সময়ই হিট করেছে তা নয়, কিন্তু নীলিমার নাম হয়েছে। ছবি বিশেষে কিছু বাইরেও যেতে হয়, ভূপালের ছুটি নেই, সে যেতে পারবে না। এবার সে বেঁকে বসল। কই, বাইরে যেতে হবে এ কথা তো আগে শুনিনি। দূর পাগল। নীলিমা বলে, সব ছবিতেই তো আউটডোরের কাজ থাকে না, আর ছবির সবটায় কিছু আউটডোরে ওঠে না। 2-3 দিনের কাজ, যথেষ্ট লোক থাকে সঙ্গে, মেয়েরাও যায় অনেক, ভয় কি? মুখ গোঁজ করে ভূপাল বলে, তা হোক, যেতে হবে না। তা কখনো হয়? এবার কঠিন হয়ে উঠল নীলিমার গলা। কন্ট্রাক্ট সই করেছি, লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে অলরেডি। এখন এসব ছেলে মানুষই করলে চলে? সেই শুরু। এরপরই সাংসারিক বন্ধন ক্রমে শিথিল হয়ে পড়ল। টাকা আসছে ঠিকই, প্রায় কিছু কিছু টাকা সে স্বামীকে দেয়, মধ্যে মধ্যে বাবাকেও। ভূপাল বাড়ি ঘরদোর সারিয়েছে, কিছু আসবাবও করেছে, কতকটা বউয়ের জন্যই, তার প্রেস্টিজ রাখতে। নিজের কোনো জিনিস কেনেনি স্ত্রীর পয়সায়, চালও বাড়ায়নি। চরম সৌভাগ্য দেখা দিল যখন এক বিখ্যাত ডিরেক্টর, তখনকার দিনের সর্বাধিক খ্যাতিমান, ওর সঙ্গে কন্ট্রাক্ট করতে চাইলেন। সকলেই জানে তখনকার দিনের শ্রেষ্ঠ অভিনেত্রী যারা ফিল্মের, সকলেই তার হাতে তৈরি। এও জানে যে এর জন্য তিনি প্রত্যেকের কাছ থেকেই অগ্রিম ফি আদায় করেছেন। মেয়েদের যা সব থেকে মূল্যবান বস্তু, সেইটিও। একটু ইতস্তত করছিল বইকি, কিন্তু এখন নেশা লেগে গেছে, সকলের প্রশংসার নেশা। কত পুরুষ তার জন্যে লালায়িত। রাশি রাশি চিঠি আসছে স্তুতি গান করে। বাড়িতে পুলিশ পাহারার ব্যবস্থা করতে হয়েছে। এখন সেই শিখরে ওঠাটাই বাকি। শেষ পর্যন্ত রাজি হলো। ভূপাল এবার বেঁকে দাঁড়ালো। না, তা হবে না। ওর কাছে না গিয়েও তুমি যথেষ্ট যশ পেয়েছ, টাকাও আর বেশিতে দরকার নেই। নীলিমা হাসল একটু। পরের দিন দুপুরেই ওর যা দরকারি জিনিস গুছিয়ে নিয়ে একটা বড় হোটেলে গিয়ে উঠল। সম্পর্কে ছেদ টেনে চলে গেল সে। এরপর বহুদিন চলে গেছে। এখন সেই ছবিটাই দেখছিল মনে মনে। কালীঘাট থেকে ফিরে আসার পর থেকেই সেই একভাবে বসে আছে সে। সিনেমার ছবির মতোই সব ঘটনা, ওর জীবনের উদয় আর অস্ত জুড়ে বিরাট ফিল্ম একটা। হ্যাঁ, যা দেবার তা দিতে হয়েছে সে ডিরেক্টরকেও। এই প্রথম। যদি এইখানেই শেষ হতো,
ওই বিরাট শক্তিমানের হাত থেকে বেরিয়ে চাহিদা আরও বাড়বে, এই স্বাভাবিক, বাড়লও তাই। এবার ভক্তদের মতো ডিরেক্টররাও তার কৃপা প্রার্থী হয়ে চারিদিকে স্তুতি গুঞ্জন করে ঘুরে বেড়াতে লাগলো। তারই মধ্যে তার ভাগ্যাকাশে এক অপেক্ষাকৃত তরুণ ডিরেক্টর দেখা দিল। সে তপস্যার মতোই ঘুরেছে সর্বদা, তার সাধনায় সিদ্ধিও মিলল। ধরা দিল নীলিমা। ডিরেক্টর অরুণাভ দুটো ছবি করেছে এর আগে, প্রযোজকের কিছু না এলেও খরচাটা উঠেছে। অনেকেই বলেন ছোকরার এলেম আছে, এটা ঠিক, তবে বড় অহংকার এই বয়সেই। এখনও ওর অনেক শিক্ষা বাকি আছে ওপরে উঠতে হলে। অরুণাভ বলে, শিখতে যদি হয় তো বিলেতে আমেরিকায় শিখব, এসব ফসিলদের কাছ থেকে যা শেখা তা হয়ে গেছে। বিলেতে যাও না কেন? টাকাটাই যে নেই হাতে। দুটো ছবিতে যা পেয়েছি তা এতদিনে কি আর হাতে আছে? তুমি যাও, টাকা আমি দেব, নীলিমা বলে। তাহলে তুমিও চলো, তোমার তো কিছুই দেখা হয়নি, কোনো শিক্ষাও পাওনি, এ যা তা তো সহজাত ট্যালেন্ট মাত্র। প্রথমটা রাজি হয়নি, এতটা বাড়াবাড়ি ভালো নয়, বিবেক সতর্ক করেছে বারবার। তবু লোভও বলবান। 3rd ইয়ার পর্যন্ত পড়া মেয়ে, বিয়ে পাশও করেনি, তার আগেই বিয়ে হয়েছে। সে যাবে আমেরিকায়, মার্লিন, ডিয়েটিস, গ্রেটা গার্বোর দেশে। রাজি হতে হলো। অত খরচ করেও টাকা হাতে ছিল, এতকাল টাকা জমেই গেছে, কোনো বড় রকমের খরচ করেনি। অন্য অভিনেত্রীদের মতো মদও খায়নি এখনো পর্যন্ত। অরুণাভ মুখ শুকিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওদেশের স্টুডিও দেখে চোখ ঝলসে গেছে। সেইভাবে স্বপ্ন দেখে কে তাকে টাকা অত দেবে? ভালো লাগলো না নীলিমার। বললে, আমার যা টাকা আছে দিচ্ছি, আরম্ভ তো করে ফেলো। আর্টিস্টদের অ্যাডভান্স করলে যদি বেশি স্টারকাস্ট হয়, কোনো ভালো লেখকের গল্প নিতে পারো যদি, প্রডিউসাররা টাকা দেবে না? তা দেবে, আলবাত দেবে, তবে গল্প আমি কারো নেব না। আমি গল্প তৈরি করব এমনভাবে যাতে 50% তোমারই কাজ থাকে। 70,000 টাকা ছিল হাতে, তার সব বার করে দিল। শুধু তাই নয়, এক ফটোগ্রাফার, তার নীলিমা সম্বন্ধে নীরব দুর্বলতা ছিল দীর্ঘকালের, সেও তার যথাসর্বস্ব 25,000 টাকা বার করে দিল। এর মধ্যে 2-3টে অফার এসেছিল। অরুণাভ বললে, না, তা হবে না। অনেক লেখালেখি হয়েছে কাগজে, তুমি হলিউড থেকে শিখে এসেছো। জন ক্রুফোর্ড তোমাকে চুমু খেয়েছে, সেই গ্ল্যামারটা কাজে লাগাবে ওরা প্রথম। এটা তো তোমার নিজের ছবি, সেটার কথা ভাবো। ছবি ফ্লপ করলো। ডিস্ট্রিবিউটাররা প্রচুর টাকা ঢেলেছেন, তাঁদের মুখ শুকিয়ে গেল। তারা আর অচল টাকার পিছনে সচল টাকা ঢালতে চাইলেন না। ফলে হাউস গ্যারান্টির টাকা দিতে রাজি না হওয়ায় 5 সপ্তাহেই ছবি উঠে গেল। এরপর আর অরুণাভর টিকি দেখতে পাওয়া গেল না। টাকা সব ওর হাতে তুলে দিয়ে বিলিতি হোটেলে থাকতে সাহস হয়নি। ফ্ল্যাট ভাড়া করেছিল একটা, দিনরাতের ঝি আর একটা ছোকরা 5-4 মাস খাটার জন্যে। সে টাকাও জোগানো ভার হয়ে উঠেছিল। ফ্ল্যাট আরও নিয়েছিল কতকটা অরুণাভর জন্যই। আশা করেছিল এখানেই মূল আড্ডা গড়বে। টাকা কিছুই প্রায় হাতে নেই বলতে গেলে। সে এর মধ্যে 3টে কন্ট্রাক্ট প্রত্যাখ্যান করেছে। আর কি তারা কেউ আসবে? ডিস্ট্রিবিউটারদের কাছে খবর নিল। তারা বললেন, আর্টিস্টদের দেবার নাম করে তিনি অনেক টাকা নিয়েছেন। এসব তো তাঁরই করার কথা, তিনি প্রডিউসার বলতে গেলে। এর মধ্যে আমাদের কিছু করার নেই। তাছাড়া আমাদের যা গেছে তার খেসারত কার কাছ থেকে আদায় হবে তাই তো বুঝছি না। এর মধ্যে খবর এলো অরুণাভ আর একজন ডিরেক্টরের স্ত্রীকে নিয়ে তার পয়সাতেই বিলেতে গেছে ডাক্তার দেখাবার জন্যে। ফিরে এসে নতুন ছবিতে হাত দেবে।
সে টাকার ব্যবস্থাও সেই মহিলাই করেছেন। এবার শরৎবাবুর বই ধরবে, যাতে মার নেই। যে ফটোগ্রাফারটি টাকা দিয়েছিল তার স্ট্রোক হয়ে রাস্তায় পড়ে মারা গেল। তারপর থেকেই এই চলছে। কি যেন বলে না, সূর্য মধ্যাহ্ন গগনে পৌঁছবার সঙ্গে সঙ্গেই তার পতন শুরু হয়। তখনকার ছবিটা নিয়ে এতকাল মাথা ঘামায়নি, এবার সে অবস্থা সামনে প্রত্যক্ষ করল। ডাক যে আসেনি তা নয়, ছোট ছোট বা নতুন প্রযোজক কিছু টাকা গোড়ায় দেয়, বাকি তাগাদা করে আদায় করতে হয়। সবটা আদায় হয় কদাচিৎ। মাঝারি প্রযোজকরাও আসেন কেউ কেউ, কিন্তু মেন রোল আর কেউ দিতে চান না। কেউ বোঝাবার চেষ্টা করেন এ গল্পে নায়িকার ভূমিকা নগণ্য, আপনার পার্টি তো ডমিনেটিং। কেউ রূঢ় সত্যটা শোনালো। কিছু মনে করবেন না ম্যাডাম, দর্শকরা নতুন নতুন মুখ দেখতে চায়। কেউ বা কাঁটা ঘায়ে নুনের ছিটে দেয়। আপনি যে প্রায় 2 বছর ডুব মারলেন, পর্দা থেকে সরে রইলেন, এটা দারুণ বোকামি হয়েছে। তারকাদের ভুলতে খুব বেশি দেরি হয় না। তবু চলছিল, আর চলে না এখন। এখন যারা আসে ছোট ছোট ভূমিকা দিতে চায়, সাইড রোল দিতে চায়, বড় জোর 4-5 দিনের কাজ। আরেকটি সাংঘাতিক ভুল হয়ে গেল যাত্রা দলে কাজ নেওয়া। অনেক টাকা বেতন দিতে চাইলেন, দিলেনও কিছু আগাম, কিন্তু মাস কতক পরে পাওনার চেয়ে দেনা বেশি হওয়ায় সে দল উঠে গেল। তারপর থেকেই এই চলছে, অপমানজনক 2-1টা কন্ট্রাক্ট। এখনো কোনো মতে ঝি চাকর বাড়িওয়ালার ভাড়া টানা যাচ্ছে, আর কমাস পরে বোধ হয় তাও যাবে না। গাড়িটা আছে, কত আর উঠবে তাতে? 20-25 হাজার বড় জোর। কিন্তু যে মুহূর্তে রটনা হবে নীলিমা দত্তকে গাড়ি বেচতে হয়েছে, সেই মুহূর্তেই তার সম্বন্ধে চিন্তা মুছে ফেলবে। ও শেষ হয়ে গেছে। চুপসা বেলুন। গতকাল এক ভদ্রলোক এসেছিলেন, এক বড় লেখিকার বই ধরেছেন তাঁরা। তাতে এক অতি আধুনিকা মা আছেন, পুরু প্রসাধনে যৌবন ধরে রাখতে চান, সোসাইটি লেডি যাকে বলে, অর্থাৎ কতকটা ওর অবস্থায়। একেবারেই মা। অনেক দেখেছে বই কি মা। তারপর অতি বৃদ্ধা বা ঝগড়াটে ছেলে মেয়ের 2-1টা পার্ট। কখনো কখনো কেউ কেউ মিউজিয়াম থেকে টেনে আনবে 1 দিন বা 2 দিনের পার্ট। সামান্য কিছু টাকা দেবে, যেমন পথের পাঁচালীর সেই চুনিবালা। তার দৈর্ঘ্য কিছু বেশি ছিল, মানে আসল ফিল্মের দৈর্ঘ্য, কিন্তু তাই বা কতটুকু। তারপর ওই সেদিন কাগজে পড়ল, সেকালের এক বিখ্যাত মঞ্চাভিনেত্রী ডাকতে গামছা পরে বেরিয়ে এলেন, একখানা বাসি রুটি গুড় দিয়ে খেতে খেতে। সেকালের এক বোম্বের চিত্রাভিনেত্রী, যাকে সম্রাজ্ঞী বলা হতো, তাকে একজন দয়া করে সিঁড়ির নিচের জায়গায় থাকতে দিয়েছে, তাই বেঁচে আছেন। ধিক এ বাঁচার। বলো বোন, তার চেয়ে মৃত্যু ভালো। রাজা ও রানীর লাইনটা মনে পড়ে যায়। মায়ের পাঠটাও একেবারেই না করতে পারেনি, সাহস হয়নি প্রত্যাখ্যান করতে, শুধু ভেবে দেখার সময় নিয়েছে। তারপর তারপর সব বেচে কিনে দূর তীর্থে গিয়ে ঘর ভাড়া করে বাস করবে, একাহারী হয়ে, একা, নিঃসঙ্গ। সারাদিন এইভাবে বসে থেকে সন্ধ্যার পর মরিয়া হয়ে উঠে পড়ল নীলিমা। না, গাড়ি বার করবে না। ড্রাইভার এ সময়ে আসতে পারে, কিন্তু ওর দরকার আরো বেশি রাত্রে। একাই যাবে, বাসে চড়তে পারবে না। কোন দিকে কোন বাস যায়, কত নম্বর, কিছুই জানে না। তাছাড়া তাছাড়া এখনো হয়তো কেউ চিনে ফেলতে পারে। ট্যাক্সি করেই গেল টালিগঞ্জের সেই পুরনো বাড়িতে।
অনেক আগে নীলিমাই সারিয়েছিল, আবার সারাবার সময় হয়েছে, কিন্তু ভূপাল পারবে না। কড়া নাড়তেই যেন ওপর থেকে বেরিয়ে এলো ভূপাল। প্রথমটা অন্ধকারে ঠিক চিনতে পারেনি, চশমা পরা নেই বলেই হয়তো। তারপর বলে, ও তুমি? বাড়িতে ঢুকতেও দেবে না? কি আশ্চর্য, কেন দেব না? আসলে এত অপ্রত্যাশিত যে কি করব কি বলবো কিছুই ঠিক মাথায় আসছিল না। কেমন যেন জড়ভরত হয়ে গেছি। এসো, ওপরে উঠতে হবে। কেন? নিচের ঘরে? নিচের দুটো ঘর বুঝতেই তো পারছো অবস্থা, ভাড়া দিয়েছি, ওপরেই থাকি। অসুবিধা হবে না, মা শুয়ে পড়েছেন। তাছাড়া তারা মানে ভাগ্নে তো এখন থাকে না। ভাগ্নে জয়ন্তর চাকরি হয়েছে আসানসোলে, কোয়ার্টার পেয়েছে, ওখানেই থাকে। ওপরে এসো। ওদের সেই প্রাক্তন শোবার ঘরেই বসতে হলো। কিছু খাবে? চা করব? না না, কিছুই দরকার নেই। এরপর দুজনেই চুপচাপ। প্রশ্নও করে না ভূপাল যে উত্তর দেবে, কাজেই কথা ওকেই শুরু করতে হয়। দেখো, আমি কতকটা তোমার কাছে এসেছি একটা ওপেন কনফেশন করতে। যা বলবো সত্যি বলবো। অনেক কথা শুনেছ বোধ হয়, তার মধ্যে সত্যও আছে। তবে নাই বা বললে শিবু, আস্তে আস্তে বলে ভূপাল, তুমি অনেক বড়, অনেক সুদূর আমার কাছে। বামন হয়ে চাঁদে হাত দিতে যাওয়া হয়তো অন্যায়, কিন্তু হাত না দিয়ে দূর থেকে ভালোবাসতে তো দোষ নেই। আমি তোমাকে ভালোবেসেছিলুম, আজও বাসি। আমাকে কিছু শোনাতে হবে না। একরকম চর খাওয়াই বই কি। আজ মনে হয় ভূপালের কাছে ও সব দিক দিয়েই ছোট। খানিকটা চুপ করে থেকে ম্লান হেসে বলে, যদি বলি চাঁদ আজ বামনের দরজায় কৃপাপ্রার্থী। আমি আজ বলতে গেলে সর্বশান্ত হয়ে গেছি। গহনা করার দিকে কোনো ঝোঁক ছিল না, কিছু সোনাও তেমন রাখিনি। যা আছে গাড়ি শুদ্ধ সব যদি বেচে দিই বোধ হয় 50,000 হবে না। সামনে একটি মাত্র অফার আছে ছবির, আমার কিন্তু আর ইচ্ছে করে না। যেখানে রাজরানী ছিলুম সেখানে দাসীগিরি করতে চাই না। কথাটা বলতে আজ আমার মুখে বাজছে, তবু নির্লজ্জের মতোই আমি তোমাকে বলছি, তুমি আমাকে একটু আশ্রয় দিতে পারো না? আগে ভেবেছিলুম নিচের একটা ঘর চাইব, তা তাও তো নেই। আমি স্ত্রীর অধিকার খুইয়েছি জানি, শুধু ভাবি দাসীগিরি যদি করতে হয় স্বামীর ঘরে করাই ভালো। অনেকক্ষণ যেন ধ্যান মগ্ন হয়ে বসে থাকে ভূপাল। ধরা ধরা গলায় বলে, তুমি যাই করে থাকো শিবু, তুমি আজ সেধে আমার কাছে আসতে চাইছ, এ আমার সৌভাগ্য বলেই মনে করি। ঝি নয়, তুমি যদি এসে আবার সংসারের হাল ধরতে আমি বেঁচে যেতুম। কিন্তু মা যে আছেন, তিনি তিনি বোধ হয় আর তোমার হাতে খাবেন না। তা তাতেও আটকাতো না, এখনো তো আমিই রেঁধে দিচ্ছি। কিন্তু তিনি 80 হয়েছে, এমনিতেই একটু খিটখিটে হয়েছেন। যদি চেঁচামেচি করেন, গালমন্দ দেন, তাছাড়া আত্মীয় স্বজনরা যাতায়াত করেন। বিশেষ মা এখানে একা থাকেন বলে এরাই আসেন। কি সব খোঁচা দিয়ে কথা কইবেন, পাড়ার লোক তো আছেন। তোমার খারাপ লাগবে, আমারও। অনেকক্ষণ চুপ করে বসে রইল নীলিমা। আশা করার কোনো কারণ নেই, তবু যেন মনে হয়েছিল ভূপাল ফেরাবে না তাকে।
এবার দু চোখ দিয়ে এই প্রথম জলের ধারা নামল। আশা ভঙ্গ হবার হতাশার অশ্রু। উঠে কাছে এসে ভূপাল নিজের কাপড়ের খুঁটে চোখ মুছিয়ে দিয়ে বলল, একটা কথা বলবো? তুমি যদি সব বেচে কিনে ওই টাকাটা জোগাড় করতে পারো, এদেশের বাইরে তীর্থস্থানে নাই বা গেলে কোনো ছোটোখাটো জায়গায় সস্তা গুন্ডা দেখে গিয়ে বাস করো, বলো তো আমি তোমাকে রেখে দিয়ে আসতে পারি। তারপর মার কদিন, যা অবস্থা, বড় জোর বছর তুই। মা গেলে আমি চাকরি ছেড়ে দিয়ে ওপরটাও ভাড়া দিয়ে তোমার কাছে চলে যাব। একটু ছেদ দিয়ে হেসে বলল, আমি দাঁড়াবো তোমার দোরে আশ্রয় প্রার্থী হয়ে তখন। আর একটু চুপ করে থেকে নিঃশব্দেই উঠে দাঁড়ালো নীলিমা। তারপর সিঁড়ির দিকে পা বাড়িয়ে যেতে গিয়েও ফিরে এসে একটা প্রণাম করল। নামতে নামতে ভূপাল বলল, তাহলে কি ঠিক করলে? দেখি, কিছু বুঝতে পারছি না, তবে যা করব তোমাকে জানাবো।